তারা তাদের নিজ নিজ ঘরে প্রবেশ করেছিল। তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। ছাত্ররা তাদের নিজ নিজ ফর্ম জমা দেবে। তো এই যে কথাগুলি আমরা বাংলায় বলি, এই কথাগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো, আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার্স রয়েছে। তো প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার্স তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকরী হবে আশা করি। তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যদি কেউ আমার এই ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এইরকম অনেক ক্লাস আমি তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি। তো প্রথম যেই সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে আজকে শেখাচ্ছি, সেই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে এই সেন্টেন্সগুলি রয়েছে যেগুলো শুরুতে বললাম, যে তারা নিজ নিজ ঘরে প্রবেশ করেছিল। তো এই সেন্টেন্সটি আমরা কিভাবে গঠন করব? দে entered into their respective rooms. They entered into their respective rooms. তারা তাদের নিজ নিজ ঘরে প্রবেশ করেছিল। তো এখানে প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে রেসপেক্টিভ শব্দটি আমরা ব্যবহার করব এই নিজ নিজ শব্দটির অ্যাগেনস্টে। তো তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো, মানে যার যেটা আসন সেই নিজ নিজ আসন গ্রহণ করো। তো ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটির মধ্যে আমরা এই রেসপেক্টিভ ওয়ার্ডটিকে ব্যবহার করে সেন্টেন্সটি গঠন করব। টেক ইয়োর রেসপেক্টিভ সিটস। টেক ইউর রেসপেক্টিভ সিটস, তোমরা তোমাদের নিজ নিজ আসন গ্রহণ করো। পরের সেন্টেন্স, তারা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে গঠন করব? তো এখানে তারা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত, অর্থাৎ ব্যস্ত অবস্থায় রয়েছে। তো এই সেন্টেন্সটি একটু আলাদা হবে। সো দে আর, এখানে আমাদের একটি বি ভার্ব ব্যবহার করতে হবে। আর দে আর busy with their respective jobs. They are busy with their respective jobs বা with their respective tasks, এভাবে আমরা বলতে পারি। তো তারা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত, they are busy with their respective jobs. পরের সেন্টেন্স, প্রত্যেকটা ছাত্র তার নিজ নিজ ফর্ম জমা দেবে। প্রত্যেকটা ছাত্র তার নিজ নিজ ফর্ম জমা দেবে। তো সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? তো ইচ স্টুডেন্ট will submit, each student will submit his অথবা হার, প্রয়োজন অনুসারে আমরা নিয়ে আসবো his respective form। তো এখানে শেষের নাউনটি আমরা সিঙ্গুলার হিসেবে রাখবো, কারণ এখানে ই স্টুডেন্ট, অর্থাৎ এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে বলা হচ্ছে। আগের সেন্টেন্সগুলির মধ্যে সাবজেক্ট ছিল প্লুরাল নাম্বার, দে এন্টার্ড ইনটু দেয়ার রেসপেক্টিভ রুমস, যার জন্য শেষের নাউনটি প্লুরাল হয়ে গিয়েছিল। টেক ইউর রেসপেক্টিভ সিটস, তোমরা তোমাদের আসন গ্রহণ করো। এখানেও সাবজেক্ট তোমরা, মোর দ্যান ওয়ান পার্সন, প্লুরাল নাম্বার। তো শেষের নাউনটি আমরা প্লুরালের আকারে লিখেছি। বাট এই সেন্টেন্সে প্রত্যেকটা ছাত্র তার নিজ নিজ ফর্ম জমা দেবে। তো ইচ স্টুডেন্ট উইল সাবমিট হিজ রেসপেক্টিভ ফর্ম, এখানে কিন্তু আমরা ফর্মস বলবো না, প্লুরালের আকারে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই রেসপেক্টিভ শব্দটি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে তোমরা কিভাবে এই জাতীয় সেন্টেন্সগুলি তৈরি করতে পারবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই সেন্টেন্স স্ট্রাকচারে যে সেন্টেন্সগুলি রয়েছে, সে একটি কাজও সম্পূর্ণ করেনি, তুমি একটি রুটিও খাওনি। তো এইরকম আরো কয়েকটি সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সগুলি আমরা কিভাবে বলবো? একটিও না, অর্থাৎ একটিও না যুক্ত সেন্টেন্স, যে সে একটি কাজও সম্পূর্ণ করেনি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি did not complete even
a single task, he did not complete even a single task, সে একটি কাজও সম্পূর্ণ করেনি। পরের সেন্টেন্স, তুমি একটি রুটিও খাওনি, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো you did not eat even a single piece of bread. You did not eat even a single piece of bread. তুমি একটি রুটিও খাওনি, এমনকি তুমি একটি রুটিও খাওনি, এভাবেও যদি এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে বলতে চাই, এই সেম সেন্টেন্সটি হবে। পরের সেন্টেন্স, সে একটি শব্দও উচ্চারণ করে না, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি অর শি ডাজ নট utter even a single word. She does not utter even a single word. সে একটি শব্দ উচ্চারণ করে না। পরের সেন্টেন্স, আমি একটি ম্যাচও বাদ দেই না, মানে যতগুলো ম্যাচ হচ্ছে আইপিএল এর একটিও বাদ দেই না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I don't miss even a single match. I don't miss even a single match. আমি একটি ম্যাচও বাদ দেই না। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, দুটি সেন্টেন্স জাস্ট আমি এখানে দেখাচ্ছি, তোমরা চেষ্টা করবে যতটা বেশি সম্ভব সেন্টেন্সগুলি তৈরি করা। তো তোমার সুবিধার জন্য আমরা সময়টা পরিবর্তন করেছি, মানে প্রথমে সময়টা ছিল বিকেল 4টে, যেহেতু তোমার অসুবিধে, তো তোমার সুবিধার জন্য সময়টি আমরা পরিবর্তন করেছি। তাদের সুবিধার জন্য অনুষ্ঠানটি রবিবার করা হয়েছে, মানে রবিবার ছাড়া তারা আসতে পারবে না, তাদের সুবিধার জন্য করা হয়েছে। তো এইরকম সেন্টেন্স, যে তাদের সুবিধার জন্য, তোমার সুবিধার জন্য, এই সেন্টেন্সগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো, তার জন্যই এই সেন্টেন্স স্ট্রাকচারটি তোমাদেরকে আমি শেখাচ্ছি, যে তোমার সুবিধার জন্য আমরা সময়টি পরিবর্তন করেছি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ফর ইয়োর, তোমার সুবিধার জন্য, ফর ইয়োর কনভেনিয়েন্স, ফর ইয়োর কনভেনিয়েন্স we have changed the time. তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমরা শুরুতে নিয়ে আসবো তোমার সুবিধার জন্য বা তার সুবিধার জন্য। তো ফর, তারপর এখানে আমরা প্রোনাউন নিয়ে আসবো, পজিটিভ প্রোনাউন, তারপর কনভেনিয়েন্স, কমা, তারপর সেন্টেন্সের বাকি অংশটা আমরা গঠন করব, সেটা বিভিন্ন টেন্সে হতে পারে। তো এই সেন্টেন্সটির বাকি যে অংশটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, তো ফর ইয়োর কনভেনিয়েন্স উই হ্যাভ চেঞ্জ দ্য টাইম, তোমার সুবিধার জন্য আমরা সময়টা পরিবর্তন করেছি। পরের সেন্টেন্স, তাদের সুবিধার জন্য অনুষ্ঠানটি রবিবার করা হয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে ফর ইয়োর কনভেনিয়েন্স তোমার সুবিধার জন্য, বাট এই সেন্টেন্সে তাদের সুবিধার জন্য, তো তার জন্য আমরা বলবো ফর দেয়ার কনভেনিয়েন্স, ফর দেয়ার কনভেনিয়েন্স অনুষ্ঠানটি রবিবার করা হয়েছে। তো এই যে সেন্টেন্সের বাকি অংশটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, বাট এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে, তো এই বাকি অংশটা প্যাসিভ ভয়েসে আমরা গঠন করব, যে ফর দেয়ার কনভেনিয়েন্স, তাদের সুবিধার জন্য, দ্য প্রোগ্রাম has been arranged on Sunday. So for their convenience the program has been arranged on Sunday. তাদের সুবিধার জন্য অনুষ্ঠানটি রবিবার করা হয়েছে বা রবিবারে আয়োজন করা হয়েছে। তো আজকের ক্লাসে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের শেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।